একটা টপিকের উপর অ্যাসাইনমেন্ট করার জন্য নির্দিষ্ট তারিখ দিয়ে দেয় জাঙ্কুক। এই তারিখের মধ্যে সবার অ্যাসাইনমেন্ট জমা হওয়া চাই। 1 মিনিটও নড়চড় যাতে না হয়, তাহলে সে নাম্বার দিবে না। অ্যাসাইনমেন্টের কথা শুনেই তের জ্বর চলে এসেছে। বসে বসে কে লিখবে এইসব অ্যাসাইনমেন্ট? মাত্র 2 দিন সময়। এই 2 দিন তো তে চোখ বন্ধ করে চোখ মেলতেই চলে যাবে। জাঙ্কুক যেতেই তে তার পাশে বসে থাকা মেয়ে, যার নাম মেহেরের উদ্দেশ্যে বলল, এই এখানে কেউ অ্যাসাইনমেন্ট লিখে দেয়? তের কথায় মেহের জবাব দেয়, হ্যাঁ দেয় তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে। থুরু, আমার এসব বড়লোকি সম্পর্ক নেই। এসব ছাড়াও কেউ লিখে দেয় না? জানা নেই, নিজেরগুলো নিজে লেখাই ভালো। আবার প্রেজেন্টেশন কবে দিতে হবে? চলে আসবে খুব শীঘ্রই, এখনই প্রিপারেশন নাও। আবার মিড টার্মও আসবে কয়েকদিন পর। তে কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলে, পরীক্ষা হলো মানব সৃষ্ট একটা দুর্যোগ। আমি এই দুর্যোগে অংশগ্রহণ করতে চাই না। আমি আমার স্বামীর বুকে থাকতে চাই। বাসায় গিয়ে বলো। তে নড়েচড়ে বসে, হাত নাড়িয়ে বলে, পাক্কা 365 দিন বলেছি, শুনিনি কেউ, সেই জন্য আবার ভার্সিটিতে আসতে হলো। আহারে, এত ধৈর্য তোমার? বিয়ে বলে কথা, শোনো, কিছু পেতে হলে তো ধৈর্য থাকতেই হয়। আমিও ধরেছি, কিন্তু মনে হচ্ছে আরো ধৈর্য ধরতে হবে। সব কথার শেষ কথা, আমি বিয়ে করব। তুমিই বলো, বিয়ে করলে এত প্যারা থাকতো? ফিউচার প্ল্যানিং, পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এক্সাম, ঝামেলা, সবই তো এক বিয়েতে মিটমাট হয়ে যেত। তের লম্বা কথায় মেহের মনোযোগী শ্রোতা হয়ে শুনে। তে প্রচুর বকবক করা মেয়ে মানুষ, সেটা মেহেরে খুব ভালো করে বুঝে গেছে। তে মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে। এই অ্যাসাইনমেন্ট সে কবে কভার করবে? এসবের জন্য তার চাই 2 মাস, কিন্তু জাঙ্কুক দিয়েছে মাত্র 2 দিন সময়। কি ঝামেলা, কি ঝামেলা! সেদিন ক্লাস শেষ হতেই তাসকিন এবং মেহেরের সাথে বের হইতে দুজনের কাছেই জাঙ্কুকে নিয়ে এক কথা নালিশ করেছে। জাঙ্কুকের মতো গোলামের পুত সে তার জীবনে একটাও দেখেনি। এখন তো বুলি হয়ে গেছে। জিয়ন জাঙ্কুক কেউ না, সোজা গোলামের পুত। 2 দিন কেটে নবদিনের সূচনায় তে নামাজ পড়ে দাদির রুমে যায়। লুসি বেগম জায়নামাজে বসে তখনও তাসবিহ পড়ছিল। তেকে দেখে হাতের ইশারা করেন। তে গিয়ে লুসি বেগমের সামনে বসে, দাদির দিকে তাকিয়ে বলে, লুসি বানু, আমার জন্য দোয়া দাও, তাড়াতাড়ি যাতে বরের সেবা করতে পারি। লুসি বেগম দোয়া পড়ে থেকে ফু দেন। খারাপ নজর, বালা মুসিবত থেকে যাতে রক্ষা পায় সেই জন্য দোয়া করেন। তে দাদির সাথে বসে কিছুক্ষণ গল্প গুজব করে। দাদি তার সবচেয়ে ভালো বন্ধু। তের আম্মু একজন টিচার, বাবা বিজনেসম্যান। ভাই এবার মাধ্যমিক দেবে, সেজন্য হোস্টেলে আছে। বাড়িতে তে, লুসি বেগম এবং তের বাবা মা থাকে। যদিও তের বাবা মা জিন এবং নামজুন সবসময় বাহিরে থাকে। সন্ধ্যায় শুধু সবাই বাসায় থাকে। কাজের বউ এসে রান্নাবান্না করে, বিল্ডিং গুছিয়ে রাখে। সে এখানেই থাকে তেদের সাথে। বিশাল বড় বাড়িটা সারাদিন ফাঁকা পড়ে থাকে। তে তার বাবা মাকে তেমন পায় না। তার যত দুষ্টামি দাদিকেই ঘিরে। দাদির গলা জড়িয়ে ধরে লিভিং রুমে আসে তে। চেয়ার টেনে বসতে গরম ধোয়া ওঠা কফি রাখে হেল্পিং হ্যান্ড দায়ন। তে দায়নের দিকে তাকিয়ে বলে, দায়ন আন্টি, সন্ধ্যায় বেরোবে আমার সাথে? স্যার জানলে বকবে মা, রাত বিরাতে বেরোতে নেই। তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দায়নের পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে সামনের দিকে তাকিয়ে বলে, বাবা কি বলবে আমি রাজি করাবো, তুমি প্লিজ আমাকে সঙ্গ দিও। তখন উপস্থিত হন নামজুন, সাথে আসে তার স্ত্রী জিন। তে বাবাকে দেখে ভদ্র হয়ে যায়, চেয়ার টেনে বাবার সামনে চেয়ারে বসে। জিন মেয়ের দিকে তাকিয়ে বলে, ভার্সিটি কেমন কাটছে? তে বিরক্তিতে নাকমুখ কুঁচকে নেয়। মেয়েকে হাসি টেনে বলে, যাচ্ছে। পড়াশোনায় সিরিয়াস হও, একটা বছর তো ড্রপ দিলে, এখন এসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো। পড়ালেখা যে কঠিন, তার চাইতে কঠিন হলো পরীক্ষা। পরীক্ষার মতো মানব সৃষ্ট দুর্যোগ আর দ্বিতীয়টি নেই। তের কথায় তার বাবা নামজুন জিনের দিকে তাকায়। তিনি মেয়ের কথায় কাট গলায় জবাব দেন, 1 বছর অনেক ফাঁকিবাজি করেছ, এখন পড়াশোনায় মনোযোগ দাও। মনে রেখো, তোমার বাবা ভার্সিটি গিয়ে তোমার অ্যাক্টিভিটিস সম্পর্কে খোঁজ খবর নেবে। চলছে তো, এই টিচার খুব খারাপ। মানুষের জীবন খুব ছোট, অল্প সময়। সেই জন্য জীবনে প্রতিটা মুহূর্ত কাজে লাগানো উচিত, হাসি খুশি থাকা উচিত। কিন্তু এই অ্যাসাইনমেন্ট, ভার্সিটি ক্লাস করে জীবন বরবাদ করার কোনো মানেই হয় না, একদমই না। কিন্তু কি করার, কপালে তো সুখ একদমই নেই। কপালের সুখ উপভোগ করার সময়ই নেই, তার চাইতে ঝামেলা আর প্যারা উপভোগ করি। তের এক নাগারে কথা বলা শেষ হতেই সে পানি পান করে। পুনরায় কথা বলতে যাবে, জিন তাকে থামিয়ে দেয়। চোখ রাঙিয়ে বলে, অনেক বলেছ, এখন নাস্তা করে ভার্সিটি যাও। তে চুপ, নাস্তা খাওয়ায় মনোনিবেশ করে। জিন বেগম মেয়ের দিকে এক নজর তাকায়। বুঝতে পারছে না তার মেয়ে কার মতো এত বাছাল আর চঞ্চল হলো। ভদ্রতার তার মাঝে উপস্থিত নেই। একটা মানুষ পড়াশোনা নিয়ে এত বেশি
বিদ্বেষ কিভাবে প্রকাশ করতে পারে। এদিকে তার বাবা মাকে দেখো, দুজন নিজেদের কাজ এবং জব নিয়ে ব্যস্ত। একজন মানুষেরই যতটুকু স্বপ্ন পূরণ প্রয়োজন বা যতটুকু চাহিদা নিজেদের সবটাই পূরণ করছে। তে উঠে রুমে চলে আসে। তার অ্যাসাইনমেন্ট এখনো বাকি আছে, 2 দিনে কমপ্লিট করতে পারেনি সে। এখন এইসব নিয়ে ভার্সিটিতে যেতে হবে। জাঙ্কুকের থেকে 2টো দিন ভিক্ষা করে নেওয়ার মতো আইডিয়া অবশ্য তার কাছে আছে। এখন কথা হলো, জাঙ্কুক যদি রেগে যায় তাহলে সব মাটি। সব মনে করে কি যেন হয়েছে, দৌড়ে নামজনের কাছে যাইতে নামজন সবে রেডি হয়ে বেরিয়েছিলেন। মেয়েকে দেখে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, কিছু লাগবে? তে এনিয়ে বেনিয়ে বলে, তোমার কার্ডটা দাও, রিক্সায় বসে গরমে মরে যাই আমি। নামজন চিন্তায় পড়ে যান। একবার তে তার কার নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, বাইরের টঙ্গের দোকান উড়িয়ে দিয়েছে প্রায়। এরপর জরিমানাও দিতে হয়েছে। জিনেরও নিষেধাজ্ঞা আছে তেকে যাতে কার দেওয়া না হয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। নামজনকে ভাবনায় তলানো দেখে তে চট করে বলে উঠল, বিশ্বাস করো আমি সামনে তাকিয়ে গাড়ি চালাবো, দাও না প্লিজ। তের কথায় নামজন হেসে বললেন, বেশ, তোমার মা যাতে জানতে না পারে। তে খুশিতে লাফ দিয়ে উঠে বলে, জানবে না। নামজন কারের চাবি তেকে দিয়ে বেরিয়ে যায়। তে চাবি হাতে খুশিতে রুমে চলে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে রংচং করে রেডি হয়ে নেয়। যাওয়ার সময় দাদিকে ডেকে বলে দরজা লাগিয়ে দিতে। তে কার নিয়ে বেরোয়। চোখে কালো চশমা, পরনে টুপিস, চুলগুলো হালকা কার্ল করে ছেড়ে রাখা, কাঁধের কিছুটা নিচ অব্দি বড় তার চুল, তাতেও ব্রাউন কালার। বা হাতে ঘড়ি, একেবারে সাদা সিধাভাবে সেজে গুজে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় সে। খুব মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে তে, কারণ এর আগের বার তো দুর্ঘটনা ঘটিয়েছে, তাই তার সব সতর্কতায় পানিতে ডুবে যায়। যখন গেটের সামনে এসে কারুর কারের সাথে নিজের কার সংঘর্ষ হয়, তে স্টিয়ারিং ছেড়ে চেঁচিয়ে বলে, গোলামের পুত, বাপের গাড়ির কিছু হলে জরিমানা তুই দিবি, আমি না। জাঙ্কুকের গাড়ির মিরর ভেঙে গেছে, সাথে পাশের টায়ও লেগেছে, সেজন্য সে গাড়ি পেছনে নেয়। মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায় তার। সাথে গাড়ির ড্রাইভার তো 1 নাম্বারের অন্ধ, না হলে এভাবে কেউ ঝড়ের গতিতে গাড়ি নিয়ে প্রবেশ করে? জাঙ্কুক নিজের শখের গাড়ির কথা ভেবে গাড়িতে থাকা স্টিক হাতে নিয়ে বেরিয়ে আসে। তার হাঁটার মধ্যে তাড়াহুড়া এবং রাগের একটা ভাব ছিল। এমনিতেই রাগে চোখ মুখের অবস্থা লাল করে নিয়েছে। এসে ভেতরে কাউকে দেখেন, সোজা গাড়ির সামনের কাছে কয়েকটা বাড়ি দিতেই ফাটল ধরে যায়। তে হা করে তাকিয়ে থেকে চশমা মাথায় তুলে রাগ নিয়ে বেরিয়ে আসে। জাঙ্কুককে দেখে রাগ লুকিয়ে নেয়। গাড়ির দিকে তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তেকে দেখে প্রচন্ড বিরক্ত হয়। অতিরিক্ত রুক্ষ কণ্ঠে বলে, এগুলো কেমন ধরনের ড্রাইভিং? আমার গাড়ির কি অবস্থা করেছেন দেখুন। ড্রাইভিং না শিখে গাড়ি নিয়ে বেরোতে কে বলেছে? নাকি দেখাচ্ছেন আপনার গাড়ি আছে? কোনটা? অ্যাক্সিডেন্টলি হয়েছে তাই বলে আপনি আমার গাড়ির কাঁচ ভেঙে দেবেন? ভেঙেছি তো, এখন জরিমানা দেবেন, না হলে থানায় মামলা করব। তের কথায় জাঙ্কুক রাখবে না হাসবে ভেবে পায়নি, তবে কাট কাট গলায় জবাব দেয়, করুন মামলা, কোনো জরিমানা দেওয়া হবে না। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও জরিমানা দিতে চাইছেন না, টু মাচ ছোট লোক। জাঙ্কুক রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তে গাড়িতে গিয়ে বসে, মাথার উপর তুলে রাখা চশমাটা চোখে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজেও গাড়ি নিয়ে ভেতরে যায়। তে গাড়ি পার্ক করে হেঁটে এগোয়। হাতে তেমন টাকা পয়সাও নেই আপাতত, গাড়ি তো শেষ করে দিয়েছে। এখন এই অবস্থায় গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এত বড় গ্লাস লাগাতে কমপক্ষে 10,000 টাকা তো চাই। ভালোটা লাগাতে গেলে 30,000 প্লাস। এত টাকা পাবে কই? এখন কি নিজের গহনা বিক্রি করে গাড়ির গ্লাস লাগাতে হবে? তাছাড়া আর কি? মনে মনে জাঙ্কুককে হাজারটা অভিশাপ দিয়ে এগোতেই মনে পড়লো সে ব্যাগ গাড়িতে রেখে চলে এসেছে। আবারও ছুটে যায় সেখানে। পার্কিং এরিয়ায় আসতে দেখে জাঙ্কুকও বেরোচ্ছে। তে নিজের গাড়ির সামনে আসে, দরজার লক খুলে ভেতর থেকে ব্যাগ বের করে। পাশে জাঙ্কুকের গাড়ি দেখেই তে কয়েকটা লাথি মারে গাড়িটায়। আশেপাশে তাকিয়ে কেউ দেখার আগেই কেটে পড়ে সেখান থেকে। জাঙ্কুকের মন মেজাজ ভালো না, রুক্ষ মেজাজ নিয়ে ক্লাসে প্রবেশ করে। কিছুক্ষণ শান্তশিষ্ট ব্যবহারে নিজের রাগ দমিয়ে রাখলেও তের হাসিমাখা মুখ দেখে মাথায় রক্ত উঠে যায়। তার শখের গাড়িটার 12টা বাজিয়ে বেয়াদব মেয়ে কি সুন্দরভাবে আনন্দ করছে। অ্যাসাইনমেন্ট না জমা দিলে মার্ক কাট, সে খবর কি আর আছে দের? ভেবেই জাঙ্কুক ভেতরে ভেতরে হাসে। কিছুক্ষণ পর সবাইকে বলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। তারা নতুন টপিক নিয়ে আলোচনায় যাবে। এরপর প্রেজেন্টেশন শিডিউল দেওয়া হবে। সবাই অ্যাসাইনমেন্ট জমা দেয়। তে সবাইকে জমা দিতে দেখে বিরক্ত হয়। সে তো ভেবেছিল তার মতো কয়েকজন থাকবে যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেনি, কিন্তু এরকম কাউকে সে পেল না। তেকে জমা দিতে না দেখে জাঙ্কুক খুশি হয়। সবাই যখন নিজ স্থানে বসে জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, চোখ দিয়ে ইশারা করে তেকে দাঁড়ানোর জন্য। তে আলাভোলার মতো দাঁড়ায়। জাঙ্কুক জিজ্ঞাসা করে, আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? তে মুখের ভঙ্গিমা পরিবর্তন করে, জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, না হওয়া স্বামীর কথা স্মরণ করে বলছি। আমার দাদি মারা গেছে স্যার, সেই জন্য অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারিনি।
তের কথায় জাঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছে না, চাইলেও এই মুহূর্তে কঠোর হতে পারছে না সে। তের ইনোসেন্ট ফেস দেখে তো মনে হচ্ছে মেয়েটা সত্যিই বলছে। জাঙ্কুক পুনরায় বলে, কবে মারা গেছে? তে চট জলদি বলে, গতকাল রাতে। সবাই তের মুখ পানে তাকায়। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলে, আগামী 3 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে জমা দেবেন। সিট ডাউন। তে হাত ছেড়ে বাসে, চুলের আগা আঙ্গুলের মাথায় পেঁচাতে পেঁচাতে বসে। জাঙ্কুক তের দিকে একবার তাকিয়ে নিজের ক্লাসে মনোযোগ দেয়। তে চুপচাপ শোনে। জাঙ্কুকের ক্লাস শেষ হতে জাঙ্কুক বেরিয়ে আসলে তেও পিছু পিছু ছোটে। করিডোর আসতেই তে পিছন থেকে বলে, স্যার 1 মিনিট প্লিজ। জাঙ্কুক দাঁড়িয়ে যায়। তে তার সামনে দাঁড়ায়, গলা ঝেড়ে বলে, গাড়ির ক্লাসের জরিমানা? জাঙ্কুক তের কথায় অবাক না হয়ে পারে না। মেয়েটার তেমন লজ্জা নেই, বুঝে নিল সে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে তে চট জলদি বলে ওঠে, গাড়িটা আমার একটা ফ্রেন্ডের। আসলে কিভাবে বলবো, আপনাকে না বললে গাড়িটা ঠিক করাও পসিবল না। আমার হাতে টাকা নেই, বাবাও দিতে পারবে না। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে, কেন? সব বলবো? জাঙ্কুক আশেপাশে চোখ বুলিয়ে তাকায়। তেকে বলে, আপনার বলতে আপত্তি না থাকলে বলুন। তে খুশি হয়ে যায়, হাত নাড়িয়ে বলে, আসলে আমার বাবার তেমন টাকা পয়সা নেই। আমরা 3 ভাই বোন। বড় বোনও ভার্সিটি পড়ছে, ছোট ভাইও ভালো একটা স্কুলে পড়ছে, আমিও পড়ছি। কত খরচ তাই না? দাদি এতদিন অসুস্থ হয়ে হসপিটালে ছিল। আজকে তাড়াহুড়ায় বন্ধুর গাড়ি ধার নিয়ে ভার্সিটিতে এসেছি। এখন তো আপনি সেটার 12টাও বাজিয়ে দিয়েছেন। আমি কোথা থেকে এত টাকা আনবো? তের কথায় জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকে। দেখে উপর নিচ পরক করে, হাতের দিকে নজর যেতেই দেখে নামি দামি ব্র্যান্ডের ওয়াচ, গলায় একটা লকেট ঝুলছে, খুব সম্ভবত ডায়মন্ডের হবে। বেশভূষায় বড়লোক লাগলেও মেয়েটার কথাবার্তা তো অন্যরকম লাগছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, আপনার হাতের ওয়াচটা তো বেশ এক্সপেন্সিভ। তে কৃত্রিম হাসি টেনে বলে, আরে না, ফুটপাত থেকে 250 টাকা দিয়ে কিনেছিলাম। আমি দাম জানতে চাইনি। তে মাথা নাড়াই। দোয়াতে নিজের চুল ঠিক করতে করতে গলার লকেট লুকানোর চেষ্টা করলেও জাঙ্কুকের চোখ সেটা এড়ায়নি। সে দেখেও না দেখার ভান করে বলে, কত টাকা লাগবে? লাগবে না, আপনি গাড়ির গ্লাসটা ঠিক করে দেবেন, তাতেই চলবে। আপনাকে টাকা দিচ্ছি, ঠিক করে নেবেন, আমার হাতে তেমন সময় নেই। তে মাথা নাড়াই। জাঙ্কুক তের দিকে তাকিয়ে নিজের ক্রেডিট কার্ড দিয়ে বলে, আগামীকালকে ফেরত দেবেন। পাসওয়ার্ড? জাঙ্কুক পাসওয়ার্ড বলে। তে খুশি হয়ে বলে, ধন্যবাদ স্যার। তে চলে গেলে জাঙ্কুক অস্পষ্ট স্বরে বলে, স্ট্রেঞ্জ, এই মেয়ের সাথে আর 2 দিন কথা বললে আমি পাগল হয়ে যাব। ভারী অদ্ভুত মেয়ে তো। যে টাকা নিল, সিরিয়াসলি? তে ক্রেডিট কার্ড হাতে পেয়ে বেশ খুশি। এত সহজে দিয়ে দিল? আচ্ছা, টাকা আছে তো, এটাই। কত টাকা হবে? হয়তো টাকা নেই, সেজন্যই তো এত সহজে দিয়েছে। টিচার্সরা কিপটে হয়। সেখানে জাঙ্কুক নিজের ক্রেডিট কার্ড দিয়ে দিল তেকে। তের সন্দেহ হচ্ছে, কিসের বিশ্বাস আর ভিত্তিতে জাঙ্কুক ক্রেডিট কার্ড দিয়ে দিল? ওয়েট, জাঙ্কুক তাকে চিনে না তো? তার বাবা তো খোঁজ খবর নেয় নিশ্চয়ই। ভেবেই তের মাথায় হাত চলে যায়। বাকি ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারলো না। বেরিয়ে নিজের গাড়ির কাছে আসে, ফাটার গ্লাসের দিকে নজর দেয়। এখন এটা ঠিক করার জন্য যেতে হবে ভেবেই তে কপাল চাপড়ায়। কিছুক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে ভেতরে বসার জন্য উদ্বুদ্ধ হতেই সেখানে একটা ছেলে উপস্থিত হয়। তে তাকে দেখেও না দেখার ভান করে, কিন্তু ছেলেটা আগ বাড়িয়ে বলে, এই গাড়িটা তাহলে তোমার? তে উপর নিচ মাথা নাড়ায়। গাড়ির ডোর খুললে ছেলেটা বলে, সো স্যাড, এত সুন্দর এক্সপেন্সিভ গাড়িটার কি হাল করে দিল? কে করেছে এরকম? গোলামের বোধ। তের কথায় ছেলেটা মহা মুশকিলে পড়ে যায়। গাড়িটা কি তাকে দিল? তে ছেলেটার মুখের অবস্থা দেখে বলে, গাড়িটার এই হাল যে করেছে তার নাম গোলামের পুত। তখন গাড়ির ডোর বন্ধ করার আওয়াজ আসতেই তে পাশ ফিরে তাকায়। জাঙ্কুককে গাড়িতে বসতে দেখে তে জিপ কাটে, আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে রওনা হয় সে। বাসায় এসে হাত ছাড়ে জাঙ্কুক। কি এক মেয়ের পাল্লায় পড়ল সে, ভেবেই বিরক্তিতে নাকমুখ কুঁচকে নেয়। জাঙ্কুক সোফায় বসতেই আগমন হয় 2 জন রমণীর, একজন লিসা আর একজন জিমিন। লিসা জাঙ্কুকের আন্টির মেয়ে, আর জিমিন তার আপন বোন। জাঙ্কুককে দেখে জিমিন বলে, ভাইয়া ক্রেডিট কার্ড দিও, আজকে সন্ধ্যায় শপিং করতে যাব। আগামীকালকে যেও। কেন, আজকে গেলে কি সমস্যা? কার্ডে তেমন টাকা নেই, 30,000-এর মতন আছে। হয়ে যাবে, আজকে আমার কাজ আছে, তুমি আগামীকালকে যেও। জাঙ্কুকের কথাই জিমিন লিসার দিকে তাকায়। লিসা চোখ দিয়ে ইশারা করে, আর কিছু না বলতে তাদের ঘটনাস্থলে উপস্থিত হয় ইয়ানা। এসে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলে, পাপা চকলেট দাও। তোমার পিপিকে বলো দিতে। পাপা টায়ার্ড মা। জাঙ্কুকের থেকে আগ বাড়িয়ে ইয়ানাকে নেয় লিসা। জাঙ্কুক উঠে চলে যায়। লিসা ইয়ানাকে নিয়ে নিজের রুমে যায়। 2টো চকলেট ইয়ানাকে ধরিয়ে দিয়ে বলে,
আমি তোমার কে হই বলো তো ইয়ানা? ইয়ানা চকলেট পেয়ে খুশি হয়ে বলে, পূজা আন্টি। না, বলো লিসা মাম্মাম। নো, পাপার বউ আমার মাম্মান হবে, তুমি আন্টি। লিসা ইয়ানার দুই গাল চেপে ধরে বলে, আমাকে মাম্মাম বলো। নো। কথাটা বলে লিসা থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ইয়ানা। দৌড়ে চলে আসে সেখান থেকে। লিসা ইয়ানা যাওয়ার দেখে বলে, কোথায় যাচ্ছ? ইয়ানা কোনো জবাব দেয় না। সে সোজা তার আম্মুর রুমে চলে যায়। এসে তার আম্মুর গলা জড়িয়ে ধরে চুপ করে থাকে, কোনো টুর শব্দ করে না। গাড়ির পেছনে গুনে গুনে 25,000 টাকা গেছে তের, সবটাই জাঁকুকের কার্ড থেকে। সে তো ভেবেছিল তাকে ব্যালেন্সহীন কার্ড ধরিয়ে দিয়েছে, কিন্তু না, ব্যাটার কার্ডে ব্যালেন্স ছিল। বেশভূষা ভালোই বড়লোক মনে হয়। তে গাড়ি নিয়ে বাসায় ফিরে গ্যারেজে গাড়ি থামিয়ে গাড়িকে সালাম করে বলে, আজকেই শেষ, আর কোনোদিনও তোকে নিয়ে আমি বের হব না। পা টিপে টিপে ভেতরে যায় তে। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়, তারপর ভেতরে গিয়ে গা এলিয়ে দেয় বিছানায়। মনে মনে 100 বার তাওবা পড়ে নাই। আজকের দিনে কতগুলো মিথ্যা বলল সে। জিন্দা দাদিকে মৃত বানিয়ে দিল, নিজের পরিবার নিয়ে এক কথা মিথ্যা বলল। কিন্তু গাড়ির গ্লাস জাঁকুক ভেঙেছে, টাকা সেই দেবে। তে কেন দেবে? টাকা উদ্ধার করা আসল কথা, সেটা যেভাবেই হোক। কিন্তু তবুও নিজের কাছে কেমন যেন লাগছে। প্রথমে তো নেচে নেচে নিয়ে আসলো, এখন তো খারাপ লাগছে, নিজের কাছে ছোট লাগছে। কবে জানি সে ধরা পড়ে যায় ভেবেই শুকনো ঢোক গিলল। সন্ধ্যায় দায়নকে নিয়ে বেরিয়েছে তে। এসেছে একটা রেস্টুরেন্টে, মূলত ফাস্ট ফুড খাওয়ার জন্য। খাবার অর্ডার দিয়ে দায়নের কাছে আজকের সব ঘটনা বলছে তে। তের কথা শুনে দায়ন কি বলবে ভেবে পেল না। এই মেয়ের আজারা সব বুদ্ধি। তার বাবা মা শুনলে নির্ঘাত বকাঝকা করবে, জিন শুনলে শিউর তেকে কয়েক ঘা লাগিয়ে দেবেন। এরকম অরুণচণ্ডী মেয়ের বর যদি গম্ভীর হয় তাহলে হলো। তে সব অরুণচণ্ডী ভাব আজারা কাজকর্ম বন্ধ হয়ে যাবে। দায়নকে ভাবনায় তলানো দেখে তে বলল, তুমি কি ভাবছো? কিছু না, ভাবছি তোমার বর যদি দোয়া করো আমার বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এসব পড়াশোনা ভালো মানুষ করে? কি যন্ত্রণা। আজকে না হয় একটা বলে সেরে গেলাম, ভবিষ্যতে আর কি কি বানিয়ে বলবো। দাদিকে মেরেছি, তারপর না হয় দাদাকে মারবো, এরপর কাকে মারবো? নিজের বরকে। দায়নকে মাঝখানে থামিয়ে দিয়ে এক নাগারে কথাগুলো বলে তে। দায়ন জবাব দেয়, এরপর নিজেকে মৃত বলিও। দেখা যাচ্ছে সামনে তাই করতে হবে। ওই লুচি বানু আমার বিয়েতে বাধা দেয় কেন? একে তো বলল ছেলে এনে দেবে, এখনো খবর নাই তার। হ্যাঁ শুনেছি। কি শুনেছ? তোমার বিয়ে নাকি আগে থেকেই ঠিক করা। কি? কার সাথে? আমি কেন জানি না। তের কথাই দায়ন জবাব দেয়, তোমার দাদা ঠিক করে গেছেন ওই বিয়ে। তোমার জেঠু আছে না, ওনার কোন ছেলের সাথে, নাম জাঁকুক নাকি কি জানি। হ্যাঁ শুনেছি, তার নাম জাঁকুক। একদম বাজে একটা নাম। একজন ভালো সুন্দর মনের মানুষের নাম কখনো জাঁকুক হতে পারে না। তাহলে ওই যে রাগী করলার জুস গোলামের পুত, ওই বেটার নামও নাকি জাঁকুক ফাঙ্কুক। এই জন্য আমার বিয়ে এটা ক্যান্সেল করতে চাই। জাঁকুক ফাঙ্কুক নামের কাউকে আমি দেখতে পারি না। এই বিয়ে কিছুতেই ক্যান্সেল হবে না। দেখবে ওই জাঁকুকের সাথেই তোমার বিয়ে হবে। অসহায়, কিন্তু ভাবছি নতুন একটা প্রেম করব, তখন সবাই তাকে পছন্দ করে নেবে। অবশ্যই ছেলে সুন্দর, ভালো হতে হবে, কি বলো? দায়ন জবাব দেয় না। তের হাসিমাখা মুখ মুহূর্তেই মিয়ে যায়। দুজন খেয়ে দিয়ে উঠে যায়। তে দায়নের হাত ধরে সামনে পেছনে ঝাঁকাতে ঝাঁকাতে বাইরে আসে। মনের রং লেগে গেছে। আজকে রাতের মধ্যে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে সে একটা ছেলে খুঁজে বের করবে। দায়নকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসে তে। এসে তার দাদি বাবা মাকে একসাথে আলোচনায় বসতে দেখেছে সে। তে হাতের ব্যাগটা দায়নকে দিয়ে দেয়। ছুটে যায় কিচেনে, ড্রয়ার থেকে চিপস বের করে একটা বাটিতে নেয়। ফ্রিজ থেকে মজুর বোতল গ্লাসে ঢেলে একটা ট্রেতে নিয়ে লিভিং রুমে এসে বসে। তেকে দেখে জিন ভ্রুকুচকে বলে, বাইরে থেকে এসেছো, ফ্রেশ হও, এখনই এসব নিয়ে বসেছো? এসব খাবার কম খেতে বলছি না আমি, খেয়াল নেই? তে ডান হাতের তর্জনী কামড়ে জবাব দেয়, দাদির জন্য এনেছি। তোমার দাদি এসব খায় না, আজকে খাবে। কথাটা বলে লুসি বেগমের দিকে তাকিয়ে হাসে তে। তখন তার বাবা নামজুন বলেন, তে আমি তোমার ভার্সিটিতে যাব ছুটি পেলে, কোনো অভিযোগ যাতে না শুনি। তুমি তো ব্যস্ত, কি দরকার সময় নষ্ট করে যাওয়ার? জিন চোখ রাঙিয়ে তাকাতেই তে চুপসে যায়। দাদির পাশে গিয়ে বসে, চিপসের বাটি হাতে নিয়ে খাওয়া শুরু করে। মসজিদে চুমুক দিয়ে আবারও সবার কথায় মনোযোগ দেয়। লুসি বেগম ছেলে নামজনের দিকে তাকিয়ে নামজনকে উদ্দেশ্য করে বলে, জাঁকুক দেশে এসেছে বছর হলো, তোমার বাবার বলা কথা ভুলে গেছো? নামজন কিছুক্ষণ চুপ থেকে বলে, তার দরকার হলে আসবে,
আমি আমার মেয়ে নিয়ে তাদের হাতে তুলে দিতে পারবো না। আমার মনে হয় যেখানে যোগাযোগ নেই, সম্পর্ক অতীতে রূপ নিয়েছে, সেখানে নতুন করে সম্পর্ক স্থাপনের মানেই হয় না। জাঙ্কুকের জন্য ভালো মেয়ে পাবেন, আমার দেখে এসবে টানবেন না। তোমার বাবার ঠিক করে যাওয়া সম্পর্ক পায়ে ঠেলে দিচ্ছ? এরকম কিছু না। লুসি কিছু বলে না। নামজুন উঠে চলে যায়। তখন লুসি জিনকে উদ্দেশ্য করে বলে, তুমি নামজুনকে বলো ওদের সামান্য ভুল বোঝাবুঝি কথা কাটাকাটির জন্য আজকে এই অবস্থা সবার। আমার মেয়েরা এই বাড়িতে আসে না, আমিও ছেলেদের বাড়িতে যেতে পারি না, এসবের অনেক হলো। এবার কি সব মিটমাট করা যায় না? আপনার দুই ছেলে ঘাড় তেরা, কেউই নত হবে না। এইবার এটার হ্যাস্ত করেই ছাড়বো। আমার তে আর জাঙ্কুকের মাধ্যমে দুই পরিবার এক করব। আপনি যা ভালো বোঝেন। কথাটা বলে জিন চলে যায়। তে উঠে দাঁড়ায়, সামান্য নিচে উঠে হাতে থাকা চিপসের বাটি থেকে কিছু চিপস উপরে ছেড়ে দিয়ে আবারও নিচে বলে, জাঙ্কুক নামটা পাল্টে নেব। সবচেয়ে বড় কথা আমার বিয়ে হচ্ছে। লুসি বেগম নাতনির নাচ দেখে কথা বলতে ভুলে গেছেন। লিভিং রুমটা একেবারে অপরিষ্কার করে ফেলেছে। একটু পর জিনিসে বকাঝকা শুরু করবে। তে অতিরিক্ত উত্তেজিত হয়ে লুসি বেগমের কাছে আসতে যাবে, তার আগে জামার সাথে লেগে মজুর গ্লাস নিচে পড়ে চিৎপটাং। তে গ্লাসের দিকে তাকিয়ে সরে যায়। আর কোনো অঘটন ঘটার আগে চিপস যে কয়টা অবশিষ্ট আছে সেগুলো একেবারে মুখে পড়ে নেয়। কাচের বাটি ভেঙে যাবে ভেবে সেটা হাতে নিয়ে কিচেনের দিকে চলে যায়। পুনরায় ফিরে আসে ছোট গার্ডেন বেলচা হাতে। কাজগুলো কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। ফোন হাতে ফেসবুকে যায়। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করতে করতে ভুলে যায় সে কেন ফেসবুকে এসেছে। রাত 10:30টায় মনে পড়ে তার যে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। ভেবেই তড়িঘড়ি করে পড়া টেবিলে বসে যায়। উদ্দেশ্য আজকে রাতের মধ্যে অ্যাসাইনমেন্ট লিখে শেষ দেওয়া। জীবন পরিবারের সবাই ডিনার করতে ব্যস্ত। জাঙ্কুক সবার শেষে এসেছে ডিনার করার জন্য। তাকে দেখে আয়ু বেগম বলে, তোমার দাদিনীর সাথে দেখা করবে কবে? জাঙ্কুক মায়ের দিকে তাকায়, চেয়ার টেনে বসে বলে, দাদিকে বলে চলে আসতে, এখানে থাকবে, সমস্যা কোথায়? তোমার চাচু শুনলে বকাঝকা করবে। জাঙ্কুক তার বাবা মিনহুর দিকে তাকায়। তিনি চুপচাপ খাবার খাচ্ছেন। জাঙ্কুক তার আম্মুকে বলে, চাচুকেও বলো সবাইকে নিয়ে আসতে, ওনার ছেলে মেয়েদের দেখার অনেক ইচ্ছে। জাঙ্কুকের কথায় মিনহু জবাব দেন, ওর আসার প্রয়োজন নেই। তোমার বেশি দেখার ইচ্ছা হলে খবর পাঠাও, ওর ছেলে মেয়েরা চলে আসবে। আরে বাবা, এরকম করছো কেন? জিমিনের কথায় জাঙ্কুক তার বাবাকে বলে, এভাবে আর কতদিন? দাদার বলে যাওয়া কথা ভুলে গেছো? ছেলের কথায় মিনহু কিছুক্ষণ থম মেরে বসে থেকে বললেন, অতীত সেটা, বর্তমানের কথা বলো। বাবা, এরকম বলছো কেন? এমনিতেও এই সম্পর্কটা জোড়া লাগানোর জন্য দাদার কথা পালন করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। জাঙ্কুকের কথায় লিসা জিমিনের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুচকিত করে নেয়, চোখ দিয়ে ইশারা করে, কি এমন বলে গেছে তাদের মৃত দাদা? খাবার টেবিলে তেমন কথা হয়নি, তবে সোফায় বসলেই কিছুক্ষণ তর্কাতর্কি হয়। জাঙ্কুক তার বাবার জেদকে থামানোর জন্য তাদের নাম্বারে কল দেয়। কিছুক্ষণের মধ্যে কল রিসিভ হতেই লুসি বেগম বলেন, হ্যালো। জাঙ্কুক জবাব দেয়, আসসালামু আলাইকুম দাদিন, আমি জাঙ্কুক বলছি। ওয়ালাইকুম আসসালাম। জাঙ্কুক কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমাদের বাড়িতে এসো, আমি নিতে আসবো তোমায়। লুসি বেগম কিছুক্ষণ চুপ করে থাকেন। জাঙ্কুক পুনরায় বলে, কি হলো? নামজনের কথা ভাবছি। চাচুর সাথে আমার কন্ট্রাক্ট হয়, দেখা হবে শীঘ্রই। আমি বললে আমার কথা ফেলতে পারবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, তবে আগামীকালকে যাব না, কয়েকদিন পরেই যাব। ঠিক আছে। জাঙ্কুক কল রেখে মিনহুর দিকে তাকাই, জবাব দেয়, চাচুকে আসার জন্য বলবো, অনেক হয়েছে, এবার সব মিটমাট করা দরকার। মিনহু কিছু বলে না। জাঙ্কুক স্থান ত্যাগ করে। বাকিরা মিনহুর দিকে তাকিয়ে রয়। ওনাদের দুই ভাইয়ের রাগ জেদ দুটোই প্রখর, কেউ কারোর থেকে কম না। সেজন্যই তো 17-18 বছর হলো কেউ কারোর সাথে যোগাযোগ রাখেনি। পরের দিন তে ভার্সিটিতে আসে। এসে মেয়ের সাথে বসে গল্প গুজবে মেতে ওঠে। জাঙ্কুক ক্লাসে আসলে তে ভদ্র হয়ে যায়। পুরোটা ক্লাসে একটু দুষ্টুমিও করে না। ব্যাপারটা জাঙ্কুকের চোখ এড়ায়নি। হুট করে মেয়েটা এত ভদ্র হয়ে গেল। তের মনে পড়ে তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি। জাঙ্কুকের কথার মাঝে তে দাঁড়িয়ে বলে, স্যার আমার অ্যাসাইনমেন্ট। জাঙ্কুক বিরক্ত হয়ে চোয়াল শক্ত করে নেয়। তার কথা বলার মাঝে ব্যাঘাত পছন্দ না। এই মেয়ে মনে হয় কোনো ম্যানার্স শেখেনি, সেজন্য এরকম উদ্ভট বিহেভিয়ার করে। জাঙ্কুক তের কথায় পাত্তা না দিয়ে নিজের কথাটা শেষ করে। তে জাঙ্কুকের অ্যাটিটিউড দেখে বিরক্ত মুখে মুখ বাঁকায়। জাঙ্কুক তের সামনে দাঁড়াতেই তে অ্যাসাইনমেন্ট এগিয়ে দেয়। অ্যাসাইনমেন্ট টান দিয়ে নিয়ে জাঙ্কুক তেকে গুরুগম্ভীর কণ্ঠে বলে,
আগামীকালকে আপনার হোমওয়ার্ক ম্যানার্সের উপর স্টাডি করে আসবেন। জি নিশ্চয়ই, জাঙ্কুক বিড়বিড় করে বলে। ড্রামা ফ্যাক্টরি। তে সেটা শুনে ভদ্রতার সহিত মাথা নাড়ায়। মেহেরের দিকে তাকিয়ে জাঙ্কুককে বলে, স্যার মেহেরের প্রেজেন্টেশন কবে? তের কথায় মেহের হা হয়ে যায়। সে তো এরকম কিছু জিজ্ঞাসা করতে বলেনি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, আপনার দেখছি অনেক তাড়া। ঠিক আছে, আগামীকালকে আপনি প্রেজেন্টেশন দেবেন। জাঙ্কুকের কথায় তে হা হয়ে যায়। মেহের না হেসে পারে না। তে শুকনো ঢোক গিলে বলে, আমার তো তাড়া নেই স্যার, আগামীকালকে মেহেরকে দিন, আমি পরের দিন প্রেজেন্টেশন দেব। স্যার ওকে দিন, ওর তাড়া বেশি, সেই জন্যই আমার কথা বলছে। না স্যার, জাস্ট শাট আপ। জাঙ্কুক থমকে বলে। তে চুপসে যায়। জাঙ্কুক চোখ গরম করে তের দিকে তাকিয়ে বলে, আমার ক্লাসের ডিস্টার্বের জন্য আপনি বাকি সময় দাঁড়িয়ে থাকবেন। দ্বিতীয়ত, আগামী পরশু থেকে টানা 2 দিন আপনি প্রেজেন্টেশন দেবেন। যদি না দিয়েছেন তাহলে আপনার মার্কস কাট করে দেব। তে ফ্যালফেল করে তাকিয়ে থাকে। জাঙ্কুকের কথায় রাগে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। জাঙ্কুকের প্রতি এত রাগ হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে মেহেরের প্রতি। সে তো আগ্রহ থেকে জিজ্ঞাসা করেছিল এটা, কিন্তু জাঙ্কুক তাকে এরকম একটা বাস হাতে ধরিয়ে দেবে ভাবতেই পারেনি সে। জাঙ্কুক নিজের আলোচনায় আসে। পুরোটা সময় দেখে দাঁড় করিয়ে রেখেছে সে। ক্লাস শেষ করে বের হতেই তে ক্রেডিট কার্ড হাতে জাঙ্কুকের পেছনে আসে। পেছন থেকে ডাক দিয়ে বলে, স্যার 1 মিনিট। জাঙ্কুক দাঁড়াইতে মাথা নিচু করে কার্ডটা এগিয়ে দিয়ে বলে, 25,000 লেগেছে, ধন্যবাদ আপনাকে। জাঙ্কুক কার্ডটা নিয়ে নেয়। রকম প্রতিক্রিয়া না দেখে চলে যায়। তে জাঙ্কুকের যাওয়ার থেকে তাকিয়ে মুখ পাকায়, গালি দেয়, বিরক্ত হয়। এক আকাশ খুব জমে আছে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে সে ভার্সিটিতে আসবে না। যা কিছুই হয়ে যাক না কেন, এই জাঙ্কুকের মুখ দেখার কোনো ইচ্ছে তার নেই। সারাক্ষণ মুখটা গম্ভীর করে রাখে। তে বিরক্ত হয়ে ক্লাসে চলে আসে। মনক্ষুণ্ণ হয়ে বাকি ক্লাসগুলো শেষ করে একা একা বেরোয়। এখন লিফটে বেশ ভিড় থাকবে ভেবে ধীরে ধীরে হাঁটে। বাইরে বেশ গরম, সেজন্য মিনি ফ্যান হাতে মুখের সামনে বাতাস দেয়। লিফটের সামনে আসতে দেখে অনেকে লিফটে ঢুকেছে, অনেকে দাঁড়িয়ে আছে। তেও তাদের সাথে দাঁড়ায়। দ্বিতীয় দফাতেও সে লিফটে জায়গা পায়নি। সেখানে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। একে একে সবাই চলে যায়। তৃতীয় দফায় সে একাই যাবে লিফট দিয়ে ভেবেই খুশি হয়। একে তো জাঙ্কুক আজকে তার মানিজ্জত ফালুদা বানিয়ে দিয়েছে। জনমুখে একসাথে যাওয়ার মানেই হয় না। তের আনন্দঘন মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ফোন একটা কানে গুঁজে জাঙ্কুক কথা বলতে বলতে লিফটের সামনে আসে। তে জাঙ্কুককে দেখে বিরক্ত হয়। কি করবে ভেবে নিজের ফোনটা ব্যাগ থেকে বের করে কল আসেনি তবুও কানে ফোন রেখে বলে, হ্যাঁ দাদি বলো। কিছুক্ষণ পর আবার বলে, না না, এখানে কে আসে? আগে যদি জানতাম এত বড় বাপের মুখ চোরা গড়গড় লালের সাথে দেখা হবে কখনোই আসতাম না। আবার হেসে বলে, কি বললে তুমি? হ্যাঁ এটাই ঠিক বলেছো, একেবারে গোমরা মুখা বুড়ো। বিয়ে করবে কে শুনি? কথাটা বলে তে লিফটে প্রবেশ করে। জাঙ্কুকও লিফটে প্রবেশ করে। তে লিফটে ঢুকেও জোরে জোরে হাসতে হাসতে বলে, হ্যাঁ সেই জন্যই তো বলি, 80 বছরের বুড়ো কিন্তু ভাবনায় 25 বছরের। তের হাসি দেখে জাঙ্কুক বিরক্ত হয়। সামনের দিকে তাকিয়ে বলে, পাবলিক প্লেসে উড়নচণ্ডীর মতো কেউ হাসে না। পাশের মানুষ বিরক্ত হয়। তে হাসি থেমে যায়, যেন তার হাসি জাঙ্কুকের সর্বাঙ্গে আগুন জ্বলিয়ে দিয়েছে। তখনই তের ফোন কল বেজে ওঠে। জাঙ্কুক বোঝে এতক্ষণ যা করেছে সব নাটক। দ্বিতীয়ত এসব কথাবার্তা তাকেই বলা হয়েছে। তে লজ্জায় মুখটা কোথায় লুকাবে সেটা ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে লিফট ফাঁকা হয়ে যাক, সে গা ঢাকা দিয়ে দেবে। কি লজ্জা! জাঙ্কুক নিজের ঠোঁটের কোণে হাসি থামিয়ে নেয়। তে কল কেটে দিলে আবারও বেজে ওঠে। জাঙ্কুক তার অবস্থা দেখে পুনরায় বিড়বিড় করে বলে, ড্রামা ফ্যাক্টরি। তে বিরক্ত হয়ে ফোন অফ করে নেয়। রাগ জেদ লজ্জা সব ঘিরে ধরেছে তাকে। মনে মনে জাঙ্কুককে হাজারটা গালি দিচ্ছে তে। লিফট থেকে বেরোতে বেরোতে বিড়বিড় করে বলে, মুখ চোরা গড়গড় লাল, গোলামের পুত।